হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসটি হবে খুবই ছোট্ট বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি আজকের ক্লাস থেকে 10টি রকমের প্রশ্ন শিখে যেতে পারছো। আজকের ডে 18-এ সকলকে আরো একবার স্বাগত জানাই। দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। একটা ক্লাসে তুমি 10টা টাইপের প্রশ্ন শিখে যাচ্ছ, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আজকে তোমাদের জন্য। তো চলো 1 নম্বর প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। রয়েছে দেখো 12, 19, 26 এবং 33। এই যে শ্রেণীটি রয়েছে, শ্রেণীটির দশমতম যে সংখ্যাটি হবে অর্থাৎ দশমতম যে পদটি হবে সেই পদটি নির্ণয় করতে বলেছে। দেখো, ফাইন্ড দ্য 10th নাম্বার ইন দ্য সিরিজ 12, 19, 26 এবং 33। তো চলো এটা কিভাবে সলভ করব। প্রথম কথা হচ্ছে, দেখো এই যে 10th নম্বর যে পদটা বের করতে হবে সেটার বেসিক জিনিসটা হচ্ছে এটা T10। T10 অ্যাকচুয়ালি কত হয় একবার শিখে নাও। এটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে T10। ওকে, এখানে a মানে কি? a মানে হচ্ছে প্রথম পদ। একবার শিখে নাও, কোনো সময় আর ভুলবে না। a হচ্ছে ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম কত আছে? তুমি বলবে 12 আছে। প্লাস n মানে কত? n মানে হচ্ছে, আচ্ছা এখানে আমরা n লিখি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। Tn। ওকে, Tn বের করছি আমরা। Tn, তাহলে n এর মান আমরা কত দেখতে পাচ্ছি এখানে? 10, যেহেতু আমরা দশমতম পদ বের করতে চলেছি। তাহলে এখানে হবে n মানে 10, 10 মাইনাস 1 মানে তুমি লিখবে একবারে 9, ইন্টু ডি মানে কি? ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো রয়েছে শ্রেণীতে, পরপর সংখ্যাগুলোর মধ্যে কমন ডিফারেন্স কত আছে? দেখো 12 থেকে 19-এর ডিফারেন্স হচ্ছে 7, 19 থেকে 26-এর ডিফারেন্সও 7, 26 থেকে 33-এর ডিফারেন্সও 7, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার মাঝের গ্যাপটা ইকুয়াল আছে, সেই জন্য এটাকে আমরা কমন ডিফারেন্স বলি। এখানে ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, যেটার মান হচ্ছে 7 পুট করে দেবে তুমি। তাহলে এখান থেকে T10 এর মান আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 12 প্লাস 7 নং 63, তাহলে হচ্ছে 75। তাহলে আমরা একবারে অ্যান্সার পেয়ে গেলাম। 75 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন রয়েছে বি তে রয়েছে। তাহলে আমরা প্রথমের প্রশ্নটি বুঝতে পারলাম। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। নাম্বার সিস্টেম থেকে রয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অত্যন্ত ভালো মানের প্রশ্ন রয়েছে। এটা বলেছে কি, যদি 11 অঙ্কের সংখ্যা, এই যে সংখ্যাটি দেওয়া আছে দেখো, যেখানে কে দেওয়া আছে এবং পিও দেওয়া আছে অঙ্ক হিসেবে, কে আর পি যদি নট ইকুয়াল হয় এবং সংখ্যাটি যদি 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমাদের বের করতে হবে এখান থেকে 3k প্লাস 2p এর মান। 3k প্লাস 2p এর মান কত হবে? এই সংখ্যাটা, এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। এবং আমরা এই ক্ষেত্রে দেখো যেটা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে 72 দ্বারা বিভাজ্য বলেছে। ঠিক আছে, সংখ্যাটি ডিভিজিবল বাই 72, এবং 72 দ্বারা ডিভিজিবিলিটি চেক তো আমরা করতে পারি না। আমরা কি করতে পারি? 72 কে ব্রেক করতে পারি। কিভাবে? এইভাবে দেখো, 8 ইন্টু 9 করতে পারি। দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল যদি আমরা করতে পারি এটা, তাহলে 8 দ্বারাও ভাগ যাবে, 9 দ্বারাও ভাগ যাবে। তাহলে 8 দ্বারা ডিভিজিবিলিটি চেক প্রত্যেকে জানি আমরা। শেষের 3টে ডিজিটকে তুলে নিতে হয় এবং চেক করতে হয় যে 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি শেষের যে সংখ্যাটা রয়েছে 3 অঙ্কের, সেটা হচ্ছে 5k এবং 6 আছে। আমরা তো এখানে 8 দিয়ে ভাগ করতে গেলে কে এর মান কত জানি না, কিন্তু কে এর মানটা কত আমরা বের করব এখান থেকে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তুমি 8 দিয়ে ভাগ করছো, ভালো করে খেয়াল করো। তুমি 5-এর ঘরে নিচ্ছ, তো মনে করো 7 দিয়ে দিলে তুমি, তাহলে 7 8 56 হলো। এমন তো হতে পারে যে কে এর মান ছোট, তাহলে আমরা এখানে এইভাবে ভাববো, যেহেতু 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে এখানে 6 আসবে। এখানে কত আসলে এখানে 8 দ্বারা বিভাজ্য হবে? ডেফিনেটলি তুমি বলবে যে স্যার এখানে 1 আসলে 8 দ্বারা ভাগ যাবে। 8 দুগুণ 16। তাহলে এখানে 1 কখন আসবে? যখন কে এর মান 7 হবে, তাই না? ভালো করে দেখো, তাহলে কে এর মান তুমি পেয়ে গেলে। প্রশ্ন হচ্ছে স্যার কে এর কি আর কোনো মান হতে পারে যাতে 8 দ্বারা বিভাজ্য হবে? ইয়েস, হতে পারে। সেই সংখ্যাটাও আমাদের মাথায় রাখতে হবে। দেখো, আমি এটা নিয়েছি 7, কে এর মান আমি আদার্স অন্য কিছু নিতে পারতাম। যেমন দেখো, আমি 8 দিয়ে আবার ভাগ করছি। আমি এবার একটু ছোট নিলাম, 7-এর থেকে ছোট নিলাম, 6 নিলাম। তাহলে 6 টা 48 হলো। বড় তো নিয়ে নিতে পারি না, তুমি এখানে 8 নিলে 64 হবে। এখানে 5-এর ঘরে কিছু আছে, তুমি 6-এর ঘরে তো নিতে পারবে না, তাহলে এক ঘর ছোট নিতে পারি।
তাহলে এখানে 5 আবার সরি 6 আবার লিখে ফেললে তাহলে এখানে কত হতে পারে যাতে 8 দ্বারা ভাগ যায়? তুমি বলবে স্যার 56 হলে 8 দ্বারা ভাগ যায়। ইয়েস, সো 27টা 56 এবারও ডিভিজিবল হয়ে গেল। কিন্তু কে এর মান কত হবে যাতে এখানে 5 আসবে? তুমি বলবে স্যার 3 হলে, কারণ ওপরে 13 নিচে 8, 13 থেকে 8 গেলে 5 থাকে। তার মানে কে এর আরো একটা মান আমরা পেলাম। এই দুটো মান হতে পারে কে এর। তাহলে কে এর আর কোনো মান হতে পারে না। কে এর দুটো মান আমরা পেলাম কি? একটা পেলাম k = 7 অর আইদার 3। তাহলে এই দুটো মানের মধ্যে কোন মানটা এক্স্যাক্টলি আমরা নেব? এত ডিটেলসে তোমাদেরকে বলছি, জাস্ট বুঝে নাও একবার যাতে করে নেক্সট টাইম তোমাদের কোনো রকম ভুল না হয়। এবার আমাদের 9 এর কাজ শুরু হবে। সংখ্যাটাকে যদি আমরা একবার দেখি ভালো করে, 9 দ্বারা ডিভিজিবিলিটি আমি তোমাদের বলেছি কি সবগুলো সংখ্যা যোগ করতে যাবে না। কি করবে? যেটা যেটা 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে বা যেগুলোর যোগফল 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে সেগুলোকে কেটে দাও। যেমন দেখতে পাচ্ছি 5 + 4 9 কেটে দিলাম আমরা। আমি যদি এখানে প্রথমে 7 নিই কে এর মান, প্রথমে আমরা 7 পেয়েছিলাম, তাহলে কি হচ্ছে? দেখো কোনো সংখ্যা বা কোনো সংখ্যার যোগফল 9 দিয়ে যাচ্ছে না, তো সবগুলোকে যোগ করো একবার। 7 আর 6 এ 13, 13 আর 5 এ 18, 7 6 13, 13 আর 5 এ 18, একবারে কেটে দিলাম তাহলে আমরা। ঠিক আছে? এবার থাকলো এখানে 8, কারণ 18 কে দেখো 9 দ্বারা ভাগ যায়, কেটে দিলাম। 8 নিলাম এখানে, 8 8 এ 16, 16, আচ্ছা 3টে 8, একটা দুটো তিনটে, 3 8 24, 24 আর 5 এ হচ্ছে 29, 29 প্লাস আর কত হতে হবে যাতে করে 9 দ্বারা ভাগ যায়? তাহলে পি এর মান কত হতে হবে? এটাই তো। তাহলে পি এর মান এখানে হতে হবে 29 যোগ 7, তাহলে যোগফল হবে 36, যেটা 9 দ্বারা বিভাজ্য হবে। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে যে পি এবং কে সমান হতে পারে না। তাহলে আমরা কি নিলাম? কে নিলাম 7, আমরা পিও পেয়ে গেলাম 7। তাহলে এই মানটা আমরা নিতে পারবো না, কে এর মানটা এখানে ভুল। ঠিক আছে? তাহলে কে এর এক্সাক্ট কোন মানটা আমরা নেব? হ্যাঁ, কে এর মান আমরা নেব 3। ঠিক আছে? তাহলে কনফার্ম হয়ে গেলাম কে এর মান হচ্ছে 3। ক্লিয়ার? দেখো কিভাবে আমরা মানগুলো চুজ করে নিচ্ছি। তাহলে কে এর মান 3, কে এর মান যদি 3 হয় এবার এখানে 3 পুট করো। এবার কাটোস আবার 5 4 এ 9, 6 আর 3 এ 9 কেটে দিলাম। দেখো একটা 8, একটা 8, একটা 8, 3 8 24, 24 আর 5 এ 29, 29 আর 5 এ 34, 34 আর কত যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে পি এর মান 2 হবে, তাই তো? তাহলে 36 হবে, 34 প্লাস 2, তাহলে পি এর মান পেয়ে যাচ্ছি আমরা 2। ক্লিয়ার হয়ে গেল? তাহলে পি এর মান 2। এবার মুখে মুখে করে ফেলো, 3k প্লাস 2p, 3k মানে 3 থেকে 9 প্লাস 2 দুগুণ 4, 9 4 এ 13। অঙ্ক ছোট, বাট আমি অনেক কিছু তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করলাম যাতে করে নেক্সট টাইমে তোমরা নিজেরা এই জাতীয় প্রশ্ন নিজেরাই সলভ করতে পারো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে যদি পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা ঝট করে একটা লাইক বাটনে ক্লিক করে দেবে যাতে করে আরো বেটার এই রকম ক্লাস তোমরা পেতে পারো। 3 নম্বর প্রশ্নটা একবার দেখে যাও। 3 নম্বর প্রশ্ন আজকের এই ক্লাসের সেরা প্রশ্ন। ঠিক আছে? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এবং এটার সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করব সব থেকে সহজ সলিউশন। একবার দেখে নাও। এই প্রশ্নটা কিন্তু দেখো 2021 সালে কিন্তু CBT 1 এ এসে এনটিপিসির, এবং রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেখানেও এই জাতীয় প্রশ্ন কিন্তু ছিল। ঠিক আছে? সো অবশ্যই এই জাতীয় প্রশ্নগুলো কিভাবে সলভ করবে, আমাদের এটা টাইপ 3। আমি বলেছিলাম 10টা টাইপ প্রশ্ন তোমাদের আজকে আমি শেখাবো। একটি ত্রিভুজ যার বাহুগুলোর দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি, 5 সেমি। তুমি বাহুগুলো দেখে বুঝতে পারছো কিছু কি? কি বুঝতে পারলে সেটা নিয়ে পরে ডিসকাস করছি। এই যে ত্রিভুজ, তার একটা অন্তবৃত্ত আঁকা হবে, একটা পরিবৃত্ত আঁকা হবে। এই অন্তর ব্যাসার্ধ এবং পরিব ব্যাসার্ধের অনুপাত বের করো। কিভাবে করব? এবার বলি ত্রিভুজের বাহুগুলোর গল্প। দেখো আমি একটা দেখতে পাচ্ছি 3 বাহু, একটা 4 বাহু, একটা 5। এরা কি একটা ট্রিপলেটস, একটা সমকোণী ত্রিভুজের এরা বাহু 3, এটা 4 হলে এটা 5 হতে হবে। তার মানে গল্পটা কি রকম সাজলো এখানে? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এর একটা পরিবৃত্ত ড্র করা আছে, এর একটা অন্তবৃত্ত ড্র করা আছে। এই অন্তবৃত্ত এবং এই পরিবৃত্তের আমাদের ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। যে পদ্ধতিটা এবার শিখতে চলেছো এটা সব থেকে সেরা পদ্ধতি। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তুমি যখন নির্ণয় করবে কোনো সমকোণী ত্রিভুজের,
তখন তুমি করবে কি লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ, অর্থাৎ যে কোনো তুমি বাহু দুটো যোগ করো মাইনাস শুধুমাত্র অতিভুজ করবে, ভাগ করবে 2 দ্বারা। এটা হচ্ছে সবসময় ইন রেডিয়াস বেরোবে, অর্থাৎ অন্তর ব্যাসার্ধ বেরোবে। 4 3 7 মাইনাস 5 মানে 2, ভাগ 2 মানে তুমি বলবে স্যার অন্তর ব্যাসার্ধের মান 1। আর পরিব ব্যাসার্ধটাও তো বের করতে হবে। পরিব ব্যাসার্ধ ডিরেক্ট তুমি কি করবে, যেটা অতিভুজ সেটাকে 2 দ্বারা ভাগ করে দেবে। তাহলে কত পেয়ে গেলাম আমরা? 5/2। ঠিক আছে, 5 আমরা পেয়ে গেলাম কত, সরি 5/2। আমাদের অনুপাত বের করতে বলেছে R:R। এবার এটা তুমি নিজেই বের করে নিতে পারবে, 2 দ্বারা গুণ করে দাও সবাইকে, 2:5। এখানে চাইলে তুমি ভাগ করতে পারতে, দশমিক আনতে পারতে, আমার কোনো প্রয়োজন নেই দশমিক আনার, আমরা তো এখানে ভাগ করে এমনিতেই লিখে দিতে পারছি। তাহলে 2:5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3টি সেরা সেরা প্রশ্ন আমরা আজকে করলাম, তার মধ্যে 3 নম্বরটা আজকের ক্লাসের সব থেকে সেরা প্রশ্ন। আরো রয়েছে শেষে, চিন্তার কোনো ব্যাপার নেই। দেখো টাইপ 4 চতুর্থ নম্বর প্রশ্ন রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। কি বলেছে দেখো, এই যে প্রশ্নটা রয়েছে 2,3 বিন্দু দিয়ে যাওয়া এবং 5 -5 6 এবং -6 5 বিন্দু গুলিকে যুক্ত করা সরলরেখার লম্ব যে সরলরেখাটি গেছে তার সমীকরণ নির্ণয় করো। মোদ্দা কথা বললে ছবিটা যদি আমরা ড্র করি, ছবিটা দেখতে এরকম হবে। মনে করো এটা -5 6 একটা পয়েন্ট, -6 5 অপর একটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্টকে যদি আমরা কানেক্ট করি কোনো একটা রেখা দ্বারা, সেই রেখার লম্ব, এর উপরে লম্ব মানে এইরকম দেখতে একটা রেখা যেটা 90 ডিগ্রি কোণ করে থাকবে, এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে, যে বিন্দুটা আবার 2,3 বিন্দু দিয়ে পাস করছে। এত কিছু তো স্যার মাথায় ঢুকছে না, ঢোকানোর প্রয়োজনও নেই, বেসিক জিনিসটা শেখানোর চেষ্টা করলাম। এখানে যেটা তুমি করবে, এই বিন্দু দিয়ে পাস করছে এর অর্থ হচ্ছে সেই সমীকরণটা তোমাকে বের করতে হবে, যে সমীকরণটা এই বিন্দুটা স্যাটিসফাই করবে। ভেরি ইজি। অর্থাৎ আমরা দেখব এই মান দুটো কোন সমীকরণে স্যাটিসফাই করছে। এক্স এর মান তুমি 2 বসাবে, ওয়াই এর মান তুমি 3 বসাবে। ঠিক আছে, এক্স আর ওয়াই এর মান তুমি এইভাবে বসাও তো কোথায় দেখো স্যাটিসফাই করছে। 2 আর 3, 2 যোগ 3 মানে 5, -5 মানে 0, স্যাটিসফাই করলো। 2 - 3 -5 কখনোই 0 হতে পারে না। 2 যোগ 3 প্লাস 5 এটা 10 হয়ে যাচ্ছে, যেটা 0 হতে পারে না। 2 - 3 প্লাস 5 0 হতে পারে না। সো অ্যান্সার কোনটা হয়ে গেল তুমি নিজে বুঝতে পারলে। সব থেকে সেরা পদ্ধতি আমরা এটা করলাম, অপশান থেকে জাস্ট বিন্দুটা আমরা স্যাটিসফাই করিয়ে। তো হয়ে গেল আমাদের 4টা প্রশ্ন, আজকের 4 নম্বর প্রশ্ন ছিল, 4 টাইপের প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের জন্য ত্রিকোণমিতি থেকে। এই প্রশ্নটা দারুণ প্রশ্ন রয়েছে, আজকের প্রত্যেকটা প্রশ্ন সেরা প্রশ্ন রয়েছে। দেখো এবিসি ত্রিভুজে ট্রাই করে বলো কত হতে পারে এটার অ্যান্সার। এবিসি একটা ত্রিভুজ যেখানে বাহুগুলোর মান দেওয়া আছে একটা 25 সেন্টিমিটার, 25 একক, যেহেতু সেন্টিমিটার বলা নেই, 45 একক, 30 একক। কস এর মান বের করতে হবে। তোমরা একটু বের করে বলো আমাকে কত হবে এটার অ্যান্সার, তারপরে আমি তোমাদের সাথে ডিসকাস করবো যে এটার অ্যান্সার কিভাবে বের করতে হয়। চলো ট্রাই করো, প্রত্যেকে বলো, প্রত্যেকে, আমি ওয়েট করছি তোমাদের অ্যান্সারের জন্য। চলো ট্রাই করবে প্রত্যেকে। দেখো এখানে আমাদের বের করতে হবে কি কস এ। তার আগে আমরা দেখবো যে ত্রিভুজটার কথা বলেছে, মনে করো এটা একটা ত্রিভুজ রয়েছে যে কোনো, এটা এ, এটা বি, এটা সি। তোমরা এটা জানো তো এই এ বাহুটা কোনটা হবে? জানো না, না? এইভাবে মনে রাখবে অবশ্যই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যে কোনো বাহুকে তুমি এ ধরে নিতে পারো না। ছোট হাতের বাহুর মান মানে হচ্ছে এটা বাহুর দৈর্ঘ্যের মান। হ্যাঁ, তাহলে এ যেটা আমরা কোন নাম দিয়েছি, ঠিক তার বিপরীত দিকে যে বাহুটা তার নাম হচ্ছে এ। বি এর বিপরীত দিকের বাহু বি, সি এর বিপরীত দিকের বাহু সি। দেখো ভুল করলেই কিন্তু একদমই গন্ডগোল হয়ে যাবে। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও প্রত্যেকে। এটা হচ্ছে 25, বি হচ্ছে 45, সি হচ্ছে 30। এবার কস এ মানে হচ্ছে এইটার উপরে তুমি বের করতে যাচ্ছ কস এ। এটার মানটা প্রত্যেকে জেনে নাও, আজকের পরে যেন কোনো ভুল না হয়। কিভাবে মনে রাখবে, এ আছে মানে মাইনাস, এখানে এ স্কোয়ার হবে, বাকিগুলো প্লাস করব, অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2। এ আছে মানে এ নেবে না, বাকিগুলোকে গুণ করবে বি সি। তাহলে সেরা ভাবে আমরা মনে রাখতে পারবো এটা।
যে এ যখন থাকবে অ্যাঙ্গেলে তখন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যদি এখানে কথার কথা বলছি, যদি কস বি থাকতো তাহলে কি করতাম, এখানে মাইনাস বি স্কোয়ার করতাম, নিচে বি নিতাম না, এ ইন্টু সি করতাম। ক্লিয়ার? চলো মান পুট করো। বি এর মান কত? 45 প্লাস সি এর মান কত? 30 মাইনাস এ এর মান কত? 25 ডিভাইডেড বাই 2 ইন্টু বি ইন্টু সি, মানে 45 ইন্টু 30। এখান থেকে দেখো কিভাবে মান বের করা যাবে খুব কম সময়ে। 45 এর স্কোয়ার তুমি মুখে মুখে বের করতে পারবে। যেহেতু 5 আছে তাহলে কি করবে, এখানে 25, 5 5 25 আর 4 এর পরের সংখ্যা 5, 4 5 20। 30 এর হচ্ছে 900 আর 25 এর হচ্ছে 625। আচ্ছা এখান থেকে আগে এটা যোগ করলে কত হচ্ছে? 2925 মাইনাস করবো 625, 25 25 কেটে যাবে, শূন্য হবে। আর 29 থেকে 6 গেলে 23, নিচে কত হবে? 45 ইন্টু 2 মানে 90 ইন্টু 30 মানে 3 নং 27, দুটো শূন্য হবে। তাহলে জাস্ট হয়ে গেল আমাদের 23/27। মনে হচ্ছিল এত বড় ক্যালকুলেশন, কিন্তু যদি প্রপার ওয়েতে তুমি সলভ করতে পারো তাহলে কোনো ক্যালকুলেশনই তোমাকে কিন্তু আটকাতে পারবে না। ঠিক আছে, সো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য ফলোইং টেবল শোজ দ্য মার্কস অবটেইনড by two students Raj and Rohit in different subjects। অর্থাৎ রাজের নাম্বার দেওয়া আছে, ডিফারেন্ট সাবজেক্টস গুলো এখানে মেনশন করা আছে, এবং রোহিতের নাম্বারস দেওয়া আছে, এবং ম্যাক্সিমাম মার্কস গুলোও দেওয়া আছে। অর্থাৎ টোটাল দেখো 1 2 3 4 200-র মধ্যে পরীক্ষা। এখানেও 1 2 3 4 এরও 200-র মধ্যেই পরীক্ষা। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রোহিত অ্যান্ড রাজ পার্সেন্টেজ অফ এগ্রিগেট মার্কস। অর্থাৎ টোটাল যেটা মার্কস পেয়েছে সেই পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্সটা কত বের করতে বলেছে। আমরা যদি টোটাল চেক করি, এখানে 7, দেখো দুটো জায়গাতেই 45 আমরা দেখতে পাচ্ছি। 45 চাইলে কেটে দিয়ে বাকিটা যোগ করতে পারো, আর না হলে ডিরেক্ট করতেও পারো। দেখো 7 করছো, 7 5 12, 12 2 2 4, 7 5 12, 12 আর 4 14, আর 2 16 6, হাতে 1, 3 আর 4 4 8, 4 12, 12 আর 3 15। আর রোহিতের কত হচ্ছে? 8 5 5 10, 18 8, হাতে 1। তাহলে এখানেও 3 1 4, 4 4 8, 3 4 12 আর 3 15। তাহলে 158 আর 152, কত মার্কস বেশি পেয়েছে রোহিত? 2 মার্কস বেশি পেয়েছে। 100-তে 2 বেশি পেয়েছে, সরি 200-তে 2 বেশি পেয়েছে। টোটাল আউট অফ 200, তাহলে 200-তে 2 বেশি পেয়েছে, মানে 100-তে কত পাবে? 1 বেশি, মানে 1%। তাদের হচ্ছে যে এগ্রিগেট মার্কস তার ডিফারেন্স হচ্ছে 1%। বুঝতে পেরেছো? এমন নয় যে তুমি এখান থেকে আবার পার্সেন্টেজ বের করবে, এদের পার্সেন্টেজ বের করবে, তারপরে ডিফারেন্স করতে যাবে, দরকারই নেই। টোটাল ডিফারেন্স 200-র মধ্যে 2, 100-র মধ্যে 1। ত্রিগোণমিত্রি থেকে নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের 7 নম্বর কোশ্চেন রয়েছে, tan 2 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 3, tan 87 আপ টু tan 43, tan 47 and tan 45। দেখো প্রথমে tan 2 ইন্টু tan 88 মানে কত? tan 88 কে তুমি এইভাবে চেঞ্জ করবে যে tan 88 মানে কত? 88 মানে হচ্ছে 90 মাইনাস 2। তাহলে tan 90 মাইনাস 2 মানে কত হবে? ট্যানটা 90 মাইনাস 2 মানে কট হয়ে যাবে cot 2। তাহলে এখান থেকে তুমি cot 2 মানে আবার কি? 1/tan 2। তার মানে এখানে এটা মানে হচ্ছে 1/tan 2 পেয়ে গেলাম একবারে। ইনটু এটার মান দেখো tan 3 ইনটু tan 87। tan 87 মানে আবার cot 3, cot 3 মানে আবার 1/tan 3। এইরকম প্রত্যেকটাই কি হবে তোমরা পেয়ে যাবে। তাহলে এখান থেকে একই রকম ভাবে তুমি লিখবে কত? tan 43 ইন্টু tan 47 মানে আবার সেই 47 মানে কি 90 মাইনাস 43, তাহলে cot 43 মানে আবার সেই 1/tan 43, এবং বাইরে tan 45 মানে হচ্ছে 1। সো আমরা দেখো সব কেটে দিতে পারছি, এগুলোকে জাস্ট 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু করতে থাকবে, যেটার মান হবে 1। অর্থাৎ এখান থেকে ভুল করে কেউ আবার ইনফাইনাইট দিয়ে দিও না। ঠিক আছে,
100টা 1 গুণ করলেও একই হবে, ঠিক আছে? তো 1 হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? বিকাশ সরল সুদে 1200 টাকা লোন নিয়েছে। সরল সুদে 1200 টাকা লোন নিয়েছে। তারপরে কি বলেছে দেখো? তারপরে বলেছে যা সুদের হারের মান এবং বছর সমান। অর্থাৎ সুদের হার মানে মনে করো আর রেট অফ ইন্টারেস্ট, আর সুদের বছর মানে টি এর মান হচ্ছে আর, এটা সমান আর কি বলেছে। যদি তিনি ঋণের মেয়াদ শেষে সুদ হিসাবে এত টাকা প্রদান করেন তাহলে সুদের হার কত ছিল? সরল সুদে 1200 টাকা লোন নিয়েছে। PRT বাই 100 যদি আমরা করি, এটা হচ্ছে পি। আর দেখো রেট অফ ইন্টারেস্ট যেহেতু বের করতে বলেছে, তাহলে আমরা কি করব? রেট অফ ইন্টারেস্ট আর লিখবো এবং টি যেটা আমরা বসাবো টি এর পরিবর্তেও আরই লিখে দেবো, কারণ আর আর টি সমান বলে দিয়েছে। বাই 100 সমান সুদ হিসাবে কত পেয়েছে? 768। এটা দিয়ে কেটে দিচ্ছি দুটো শূন্যকে। 12 দিয়ে এটাকে কেটে দেওয়া যাবে কি? চেক করো তো। 12 দিয়ে 6 12 72, 4 12 48। ইয়েস, আর স্কোয়ার 64 মানে আর হচ্ছে 8%। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 8% মানে 8.0। অপশন, ফোর্থ অপশন, ঠিক আছে? ফোর্থ অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস। দেখো 9 নম্বর প্রশ্ন রয়েছে সাইন 48 প্লাস থিটা মাইনাস কস 42 মাইনাস থিটা এর মান নির্ণয় করতে বলেছে। দেখো সাইন 48 প্লাস থিটা মাইনাস কস, আচ্ছা এই যে কস 42 মাইনাস থিটা, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? কস 90 মাইনাস 48 প্লাস থিটা করতে পারি। তাতে করে কি হবে স্যার? দেখো 90 মাইনাস 48 মানে 42, আর মাইনাস প্লাসের থিটা মানে মাইনাস থিটা, তাহলে এটাই লিখতে পারছি আমরা 42 মাইনাস থিটার মানে এটা। এটা মানে কি? কস 90 মাইনাস এটা মানে হচ্ছে সাইন 48 প্লাস থিটা। তাহলে আমরা এটার পরিবর্তে ডিরেক্টলি লিখবো কত? এটার পরিবর্তে ডিরেক্ট লিখবো কত? সাইন 42 প্লাস থিটা। তাহলে এই দুটো সেম জিনিস যদি হয়, কেটে গেলে কত হবে স্যার? 0 হবে, ঠিক আছে? কেটে গেলে হবে 0। দেখো তোমাদেরকে একটা কথা বলবো যে টার্গেট WBPSC ক্লার্কশিপ এবং WBPM এবং কেপির জন্য অঙ্কের স্কোর বুস্টার ব্যাচ শুরু হতে চলেছে। এই মাসেই কিন্তু আমরা এটা শুরু করতে চলেছি, স্কোর বুস্টার ব্যাচ। স্কোর বুস্টার ব্যাচ তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে অঙ্কের বেস তৈরি করতে এবং অঙ্কতে ম্যাক্সিমাম নাম্বার তুলতে। WBPSCর প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে, ফুডের পরীক্ষা বলো, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, সেই সমস্ত পরীক্ষায় আমাদের যে সমস্ত স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছে, তারা টোটাল যে মার্কসের পরীক্ষা হয়েছে অঙ্কতে, তারা কিন্তু সেই মার্কসই অ্যাটেম্প করে এসছে এবং পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম স্কোরও তারা কিন্তু করতে পেরেছে ম্যাথস থেকে। তো অবশ্যই তোমাদের জন্য এটা কিন্তু দারুণ একটা ব্যাচ হতে চলেছে। যারা রেলের জন্য প্রিপারেশন করছো তাদের বলবো রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। 22 তারিখ পর্যন্ত, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত 470 টাকা প্লাস ফ্রি টেস্ট পাস রয়েছে, যেখানে 2900রও বেশি টেস্ট সিরিজ এই মুহূর্তে আমরা প্রোভাইড করছি তোমাদেরকে। এখানে কি লাভ হবে? তোমরা এখান থেকে পাবে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক যা সিলেবাসে আছে, এবং তার সাথে তোমরা পাবে টাইপ ওয়াইজ, অর্থাৎ টপিকের ভেতরে রয়েছে টাইপ ওয়াইজ কিন্তু, ঠিক আছে? সো ডেফিনেটলি এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাচ হবে, যেটা 100% লাইভ এবং রেকর্ডেড ক্লাস পাবে, 1 বছরের ভ্যালিডিটি থাকবে, PDF ক্লাস নোট ফর লাইফ টাইম তোমার কাছে থেকে যাবে, কনসেপ্ট এবং শর্ট ট্রিক সবকিছু তোমাদের কিন্তু এই কোর্সের মধ্যে তোমরা পাবে। সো অবশ্যই NS ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও যুক্ত হতে আমাদের এই গুরুত্বপূর্ণ ব্যাচে। চলে আসছি আমরা 10 নম্বর প্রশ্নে। একটি রম্বসের ক্ষেত্রফল কত? এই প্রশ্নটা রম্বস থেকে এখন বারবার থাকছে পরীক্ষায়, সো এটা শিখে যাও একবার, তাহলে সারা জীবন মনে থাকবে তোমাদের। একটি রম্বসের ক্ষেত্রফল দেওয়া থাকছে এবং বাহু দেওয়া রয়েছে এবং একটি কর্ণ দেওয়া থাকছে। এখান থেকে তোমাকে রম্বসের পরিসীমা নয়, রম্বসের ক্ষেত্রফল বের করতে বলবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো একটি রম্বসের ক্ষেত্রফল যার বাহু হচ্ছে 25 সেমি। মনে রাখবে রম্বসের বাহু যেটা A সমান
হাফ অফ কি হয়, আন্ডার রুট যে দুটো আমাদের ডায়াগোনাল দেওয়া থাকে সেই ডায়াগোনাল দুটোর হাফ অফ ডায়াগোনাল 1 তার স্কোয়ার প্লাস ডায়াগোনাল 2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের বাহু 25 দেওয়া আছে, তাহলে 25 এখানে 2 সমান একটা ডায়াগোনাল দেওয়া আছে 14, দ্বিতীয় ডায়াগোনাল দেওয়া নেই, আমরা ডি ধরে নিলাম। আর এখানে রয়েছে একটা হাফ, দুইটা এখানে গুণ হলে 50 হবে, স্কোয়ার করে দিচ্ছি বোথ সাইডে, তাহলে রুট উঠে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে 14 স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে তুমি বলবে স্যার ডি স্কোয়ার সমান হচ্ছে কত, 50 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার। তুমি চাইলে স্কোয়ার ভাঙতে পারো অথবা ডিরেক্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেও ভাঙতে পারো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, মানে এই দুটোর গুণ করলে যোগ করলে 64 ইন্টু এটা মাইনাস এটা করলে কত হবে 36। তাহলে দেখো ডি সমান তুমি একবারে পেয়ে যাচ্ছ, এখান থেকে রুট করলে 8, এখান থেকে 6 8 48। তুমি বলবে এবার স্যার আমাদের তো ক্ষেত্রফল বের করতে বলেছে, ইয়েস, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ডায়াগোনাল দুটোর গুণফল, অর্থাৎ 48 ইন্টু 14 কত হবে 7, 7 8 56 6 কোথায় আছে, অপশন 3 তে আছে, অর্থাৎ 336 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে প্রত্যেকে, 336 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের সেশন আমরা এখানেই শেষ করবো। প্রত্যেকে এই প্রশ্নের অ্যান্সার করবে কমেন্ট সেকশনে, প্রত্যেকে কমেন্ট করবে এটার অ্যান্সার কত হচ্ছে। শুধু তাই নয়, আজকে সেশনটি কেমন লাগলো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কি রকম লেগেছে এবং সলিউশন তোমাদের কি রকম লেগেছে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, এবং অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।